হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ইভিএস পেডাগগির ওপর আমরা আলোচনা করব এবং আমাদের টার্গেট থাকছে 15টি প্রশ্নের উত্তর যেন আমরা 15টি যে প্রশ্ন পড়ে আমাদের পেডাগগির ওপর, সেখান থেকে আমরা 15টি প্রশ্নেরই উত্তর আমরা করে আসতে পারি। আমরা দেখবে, তোমরা যদি আমরা কেউ দেখে থাকো, তো আমি ইংলিশের ওপর স্টার্ট করেছি, যেখানে 15টা পেডাগগি প্রশ্ন আমরা আলোচনা করেছি। সেট 1 এবং সেট 2 নিয়ে আলোচনা করেছি। আস্তে আস্তে সিডিপিটা একটু করে শুরু করেছি। আস্তে আস্তে আমরা ইভিএস আজ থেকে শুরু হচ্ছে, বাংলা এবং ম্যাথটাও আমরা শুরু করব। তো চলো শুরু করি আজকের আলোচনা। তার আগে বলবো, যদি কারো আমার সেশন ভালো লেগে থাকে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যদি আর একটু ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও। দেখো 1 নাম্বার প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য রোল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশন মানে কি, তা আবেগগত যে বুদ্ধি, ইন ইভিএস ইভিএসের ক্ষেত্রে আবেগগত বুদ্ধির ভূমিকা কী। তো দেখো 1 নম্বর অপশানস বলছে ইট ইজ নট রিলেভেন্ট অফ ইভিএস। এটাই যে ইমোশন বলছে বা আবেগ, এটা আমাদের ইভিএসের সাথে কোনো কোনো প্রসঙ্গ বা প্রাসঙ্গিকতা নেই এর মধ্যে। বি দেখো, ইট হেল্পস ইন্ডিভিজুয়ালস আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানেজ দেয়ার ইমোশনস রিলেটেড টু এনভায়রনমেন্টাল ইস্যু। অর্থাৎ এনভায়রনমেন্টাল যে সমস্যা, ইস্যু মানে সমস্যা, তো দেখেও বলছে যে আমাদের যে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেকে ব্যক্তিগত আলাদা আলাদাভাবে প্রত্যেকের যে বোঝার ক্ষমতা রয়েছে, এবং সেই অনুযায়ী তাদের যে আবেগের সাথে সম্পর্কিত রয়েছে আমাদের এনভায়রনমেন্টাল যে ইস্যুগুলো। সেই বলছে দেখো, ইট অনলি ফোকাসেস অন ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিস। ইন্টেলেকচুয়াল বলতে অর্থাৎ বুদ্ধিকে বোঝানো হয়েছে, যেটা শুধুমাত্র আমাদের ফোকাস করছে কোনটাকে না, আমাদের বৌদ্ধিক যে সক্ষমতা বা ক্ষমতা সেটাকে ফোকাস করছে। অনলি একটা নেগেটিভ টার্ম ধরবো পেডাগগির ক্ষেত্রে। তো দেখো, আমরা বুঝতেই পারছি যে এটা কিন্তু আমাদের হবে না। ডি দেখো, ইট ইগনোর সোশ্যাল অ্যান্ড ইমোশনাল অ্যাসপেক্ট। তো কী বলছে, যে এই যে আমাদের ইভিএসের কথা বলা হচ্ছে, তো ইভিএস কী করছে, আমাদের সামাজিক যে সমাজগত দিক থেকে বা সামাজিক দিক থেকে এবং ইমোশনাল বা আবেগগত দিক থেকে এটা আমাদের এই দিকগুলো কিন্তু উপেক্ষা করছে, অর্থাৎ ইগনোর করছে, অর্থাৎ মানছে না এরকম। তো আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ ইট হেল্পস ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানেজ দেয়ার ইমোশনস রিলেটেড টু এনভায়রনমেন্টাল ইস্যুস। 2 নম্বর প্রশ্ন দেখো, হাউ ক্যান টিচার সাপোর্ট গিফটেড চিলড্রেন ইন ইভিএস। তো ইভিএসের ক্ষেত্রে কি একটা গিফটেড চিলড্রেন, অর্থাৎ যার আইকিউ অর্থাৎ বৌদ্ধিক যে ক্ষমতা সেটা কত 140 প্লাস তার আইকিউ, এবং এই ধরনের বাচ্চারা গিফটের চাই কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং করে থাকে। ক্রিটিক্যাল থিঙ্কিং কাকে বলবো, ক্রিটিক্যাল থিঙ্কিং হলো সেটাই যেখানে বাচ্চা কিন্তু বিভিন্ন দিক থেকে সেই জিনিসটা ভাবতে পারবে। বাচ্চা বাচ্চা কোনো একটা জিনিসকে যখন নিয়ে চিন্তা ভাবনা করবে, তখন সেই জিনিসটা অ্যানালাইসিস করবে, অর্থাৎ বিভিন্ন কোনো একটা বড় অংশকে পার্টে পার্টে ভেঙে সেটাকে সলভ করার চেষ্টা করবে, এবং একটা সিকোয়েন্স মেনটেন করে সেটা সলভ করার চেষ্টা করবে। বাচ্চা চিন্তা, থিঙ্কিং আউট অফ থিঙ্কিং যদি বলি, বা যেটাকে আমরা মেটা কগনিশন, থিঙ্কিং অফ থিঙ্কিং, অর্থাৎ মেটা কগনিশন, যেটাকে আমরা বলছি চিন্তার উপর চিন্তা, অর্থাৎ কোনো একটা জিনিস নিয়ে ভাবলো বাচ্চা, তারপর দেখলো যে এটা নিয়ে আরও একটু ভাবনা করা যেতে পারে। তো সেটার উপর, চিন্তার উপর যে চিন্তা, ভাবনার উপর যে ভাবনা করছে বাচ্চা, সেটাকে আমরা বলছি সেটাকে আমরা বলছি মেটা কগনিশন। তো এক্ষেত্রে গিফটেড চাইল্ড কি কৌতূহল খুব হয়ে থাকে, এবং তাদের সব জিনিসের প্রতি কিন্তু একটা আগ্রহ থাকে। এরা ডাইভার্জেন্ট থিঙ্কিং করতে পারে, অর্থাৎ বিভিন্ন দিক থেকে কোনো জিনিসকে সলভ করার চেষ্টা করে থাকে। এরা যে ক্লাসের মধ্যে পড়ছে সেই ক্লাসের থেকে কিন্তু অনেকটা হয়তো সে ক্লাস 5-এ পড়ছে, সে ক্লাস 7-এরও অঙ্ক সলভ করে দিচ্ছে। এই ধরনের ক্ষমতাগুলো তাদের মধ্যে বা এই ধরনের বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে দেখা যায়। তো দেখো, বলছে বাই প্রোভাইডিং অনলি ফ্যাকচুয়াল ইনফরমেশন, কীভাবে তাদেরকে আমরা সমর্থন করতে পারি, শুধুমাত্র কি ফ্যাকচুয়াল তথ্য, বেশ কোনো কি তথ্য দিয়ে দিলাম, সেটার দ্বারা তাদেরকে কিন্তু আমরা সমর্থন করতে পারি, সেটা সাপোর্ট করতে পারি। বি দেখো, বাই এনকারেজিং দেম টু ওয়ার্ক, তাদেরকে শুধুমাত্র কোনো একটা কাজ একাই করতে দিলাম। সি দেখো, বাই প্রোভাইডিং চ্যালেঞ্জিং অ্যান্ড ওপেন এন্ডেড কোয়েশ্চেন, যে তাদের কোনো চ্যালেঞ্জিং জাতীয় কোনো প্রশ্নকে চ্যালেঞ্জ করা যেতে পারে। তারপর দেখো, কোনো ওপেন এন্ডেড প্রশ্ন বলতে বোঝানো হয়েছে যে যেখানে বাচ্চা কিন্তু যে জায়গায় আছে তার বাইরে গিয়ে চিন্তাভাবনা করছে, ক্রিটিক্যাল থিঙ্কিং করছে, বিভিন্ন দিক থেকে সেই জিনিসটা করার চেষ্টা করছে, আউট অফ দ্য বক্স গিয়ে ভাবছে, ল্যাটারাল থিঙ্কিং করছে। তো এই সবগুলো কিন্তু ক্রিটিক্যাল ওপেন এন্ডেড প্রশ্নের মধ্যে যায়। ওপেন এন্ডেড প্রশ্নের মধ্যে মানে হচ্ছে যেখানে কিন্তু একটা প্রশ্নের উত্তর একটা হবে না, তার সম্ভাব্য অনেকগুলি উত্তর হতে পারে। যেমন আমি যদি বলি,
যে আমি 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 যেহেতু বোলপুরে বাস করি, তো বোলপুর বা শান্তিনিকেতন থেকে আমি কলকাতা যাব। তো দেখবে অনেক তো কীভাবে গেলাম, আমি বাসে যেতে পারি, আমি ট্রেনে যেতে পারি, আমি বাইকে করে যেতে পারি। তো অনেক আমি আমার পার্সোনাল কোনো কারে যেতে পারি। তো এই যে কতগুলো সম্ভাবনা রয়েছে, কিন্তু সব সম্ভাবনাগুলো কিন্তু ঠিক। তো সেই জন্যই এটা হয়ে যাচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। আর একটা আসে যে ক্লোজ এন্ডেড প্রশ্ন কাকে বলে, বা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন কাকে বলে। ক্লোজ এন্ডেড প্রশ্ন শুধু কিন্তু সবসময় ট্রু বা ফলস, সত্যি না মিথ্যা, বা একটা শব্দের মাধ্যমে বা একটা সেন্টেন্সের মাধ্যমে সেটা কিন্তু উত্তর হতে, তার কিন্তু উত্তর একটাই হবে। আর ওপেন এন্ডেড কোশ্চেন যে প্রশ্ন, সেখানে কিন্তু বিভিন্ন উত্তর হতে পারে, এবং সবগুলি কিন্তু সম্ভাব্য উত্তর, সবগুলি কিন্তু ঠিক উত্তর হবে। দেখো, বাই ইগনোরিং দেয়ার এক্সপেকটেশন অ্যাবিলিটি, বা ইগনোর করে দেবো, মেনে নেব না বা উপেক্ষা করে দেবো কোনগুলো তার যে এক্সপেকটেশন রয়েছে, তার যে সেগুলোকে, তার যে ক্ষমতা, তার যে সক্ষমতাগুলো রয়েছে, সেগুলোকে আমরা কী বলবো, এক্সেপশনাল অ্যাবিলিটিস, অর্থাৎ তাদের মানে ব্যতিক্রমী কিছু যে সক্ষমতাগুলো রয়েছে বা সেগুলোকে আমরা ইগনোর করে দেবো। তো এক্ষেত্রে আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে, দেখো, অপশানস বি, অর্থাৎ বাই প্রোভাইডিং চ্যালেঞ্জিং অ্যান্ড ওপেন এন্ডেড কোয়েশ্চেন। দেখো 3 নম্বর প্রশ্ন, হুইচ টাইপ অফ ইন্টেলিজেন্স ইজ মোস্ট ক্লোজলি রিলেটেড টু ইভিএস। তো কোন ধরনের, তো বলছে কী বলছে, হুইচ টাইপ অফ ইন্টেলিজেন্স, কোন ধর আমাদের যে বুদ্ধি রয়েছে, দেখবে যে গার্ডনার কয়েকটি 7টি বা 8টি বুদ্ধির কথা বলেছেন, এবং তিনি কি বলছেন, তিনি কিন্তু বলছেন যে আমাদের আমরা কোনো একটা জিনিসকে বিভিন্ন দিক থেকে ভাবতে পারি। বুদ্ধি একটা নয়, বুদ্ধিকে মানে আমাদের মধ্যে কিন্তু বিভিন্ন অ্যাবিলিটিস থাকতে পারে। যেমন একটা মানুষের মধ্যে একটাই বুদ্ধি থাকবে তাই না, একটা মানুষের মধ্যে অনেকগুলো বুদ্ধি একসাথে থাকতে পারে, এবং তার জন্য একটাকে প্রভাবিত করবে না। তো তো সেটাই বলা হচ্ছে যে এখানে, যে হুইচ টাইপ অফ ইন্টেলিজেন্স ইজ মোস্ট ক্লোজলি রিলেটেড টু ইভিএস, কোন ধরনের ইন্টেলিজেন্সটা বা বুদ্ধিটা আমাদের ইভিএসের সাথে খুবই সম্পর্কিত। লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, যেটাকে আমরা ভাষাগত বুদ্ধি বলছি, লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা লজিক্যাল গাণিতিক বুদ্ধি বলছি, সি দেখো সেপ্টাল ইন্টেলিজেন্স, স্থানিক বুদ্ধি বলছি, এবং ডি হচ্ছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। তো এক্ষেত্রে আমার সঠিক উত্তর হয়েছে অপশন ডি, কারণ ইভিএস কিন্তু প্রকৃতির সাথে সম্পর্কিত, এবং এই ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স কিন্তু আমাদের ইভিএসের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। 4 নম্বর প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু এনইপি, অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল পলিসি বা নিউ এডুকেশনাল পলিসি, যেটা বলছি 2020, হোয়াট ইজ দ্য এম অফ ইভিএস এডুকেশন। তো এনইপি 2020 অনুযায়ী আমাদের ইভিএসে পড়া এডুকেশনে বা শিক্ষার ক্ষেত্রে লক্ষ্য কী, সেটা জানতে চাওয়া হয়েছে। দেখো, টু ফোকাস অনলি অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শুধুমাত্র কিসের উপর ফোকাস করছে এই এনইপি 2020, যে শুধুমাত্র সায়েন্স এবং টেকনোলজি, প্রযুক্তি, বিজ্ঞান এবং প্রযুক্তির উপর শুধুমাত্র ফোকাস করছে। বি দেখো, টু ইন্ট্রিগেট এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, ইন্ট্রিগেট করছে অর্থাৎ সমন্বয় সাধন করছে, একে অপরের সাথে যুক্ত করছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, অর্থাৎ পরিবেশগত যে সচেতনতা, এবং সাস্টেনাবিলিটি অর্থাৎ স্থায়িত্ব, মানে কতক্ষণ সেটা থাকতে পারবে এরকম, ইন্টু অল সাবজেক্ট, অর্থাৎ সমস্ত সাবজেক্টের মধ্যে একটা সকল বিষয়ের মধ্যে পরিবেশগত সচেতনতা এবং স্থায়িত্বকে একীভূত করছে, ইন্ট্রিগেট করে দিচ্ছে। সি দেখো, টু ইগনোর এনভায়রনমেন্টাল ইস্যু, আমাদের যে এনভায়রনমেন্টাল যে ইস্যু রয়েছে, পরিবেশগত যে সমস্যা, সেগুলোকে ইগনোর করছে, অ্যান্ড ফোকাস অন কোর সাবজেক্ট, শুধুমাত্র মূল বিষয়টার উপরে কিন্তু ফোকাস করছে। ডি দেখো, টু প্রমোট অনলি ভোকেশনাল দেওয়া, শুধুমাত্র বৃত্তিমূলক কোনো প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে, সেটা হলো অপশান বি, অর্থাৎ টু ইন্ট্রিগেট এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যান্ড সাস্টেনাবিলিটি ইন্টু অল সাবজেক্ট। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য আউটকাম অফ দ্য প্রজেক্ট মেথড ইন ইভিএস এডুকেশন। তো প্রজেক্ট মেথডের আউটকাম কী হতে পারে বা রেজাল্ট কী হতে পারে ইভিএস এডুকেশনের ক্ষেত্রে। দেখো, প্রজেক্ট মেথড কীভাবে হেল্প করছে, অনলি কমপ্লিটেড প্রজেক্ট, শুধুমাত্র একটা প্রজেক্টকে সম্পূর্ণ করা। বি দেখো, ডেভেলপমেন্ট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, যে এই যে প্রজেক্ট মেথডের ফলে কী হয়, আমরা ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারি, আমরা কোনো সমস্যার সমাধান করতে পারি, এবং এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেসকে আমাদের ডেভেলপমেন্ট ঘটে থাকে। সি দেখো, ইগনোরিং কমিউনিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যু, তো আমাদের কমিউনিটি বা মানে যে সম্প্রদায় রয়েছে সেটাকে ইগনোর করে দেবো, এবং এনভায়রনমেন্টাল ইস্যুকেও আমরা ইগনোর করব। ডি বলছে, ফোকাস অন ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, মানে শুধুমাত্র আমাদের ব্যক্তিগত যে কাজকর্ম রয়েছে, আলাদা আলাদা যেভাবে কাজ, সেগুলোর উপর আমরা ফোকাস করব। তো এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়েছে সেটা হচ্ছে বি, কারণ প্রজেক্ট করার ফলে আমরা সেই বিষয়টা নিয়ে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করবি, আমরা কোনো সমস্যার সমাধান করে থাকি, আমাদের যে এনভায়রনমেন্টাল যে সেই ইস্যুজ অ্যাওয়ারনেস রয়েছে, সেগুলো সম্বন্ধে আমরা সচেতন হয়, এবং সেগুলো আমাদের উন্নয়ন ঘটে থাকে। তো অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর।
6 নম্বর প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু এনইপি 2020 হাউ শুড ইভিএস বি টট। তো এনইপি 2020 অনুযায়ী ইভিএসকে আমরা কেমনভাবে পড়বো, এনভায়রনমেন্টাল যে স্টাডিজটা রয়েছে সেটাকে আমরা কেমনভাবে পড়বো সেটাই জিজ্ঞাসা করছে প্রশ্নে। অ্যাজ আ সেপারেট সাবজেক্ট অনলি, শুধুমাত্র একটা আলাদা সাবজেক্ট হিসাবেই পড়বো। বি দেখো বলছে যে ইন্টিগ্রেট ইন্টু অল সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন, যে সমস্ত সাবজেক্টকে একত্রিতভাবে পড়বো এবং তার একটা শৃঙ্খল মেনে একটা পড়বো, একটা কী বলবো সিকোয়েন্স মেনটেন করে একটা পড়বো। সি বলছে অনলি থ্রু টেক্সট বুক অ্যান্ড লেকচার, শুধুমাত্র টেক্সট বুক পড়বো এবং লেকচারের মাধ্যমে পড়বো, অর্থাৎ ক্লাসে যে আমাদের টিচাররা যে আমাদেরকে পড়িয়ে থাকে শুধুমাত্র ওইটুকু পড়লেই আমাদের হয়ে যাবে। ডি দেখো ইগনোরিং দ্য রোল অফ টেকনোলজি, যে আমাদের যে টেকনোলজি বা প্রযুক্তিগত যে ব্যবস্থা রয়েছে সেটাকে আমরা পুরোপুরি ইগনোর করে দেবো। তো এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি কোনটি সঠিক উত্তর হবে, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কারণ আমরা ইভিএস পড়া মানে কিন্তু সে সমস্ত সাবজেক্টকে আমরা ইন্ট্রিগেটভাবে একত্রিতভাবে পড়বো এবং একটা শৃঙ্খল মেনে পড়বো। 7 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য রোল অফ ইভিএস এডুকেশন ইন প্রমোটিং ইনক্লুশন ফর স্টুডেন্টস উইথ অ্যা ডিসাবিলিটি। তো কী বলছে যে হোয়াট ইজ দ্য রোল অফ ইভিএসের ভূমিকা কী, ইভিএসের ভূমিকা কী কোন ক্ষেত্রে, এডুকেশন ইন প্রমোটিং ইনক্লুশন ফর স্টুডেন্টস উইথ ডিসাবিলিটি, অর্থাৎ যে বাচ্চা ডিসাবিলিটি মানে কি কোনো কিছুতে অক্ষমতা রয়েছে, সেটা শারীরিকগত দিক থেকে হতে পারে, মানসিকগত দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকে অক্ষমতা হতে পারে। তো সেই রকম অক্ষমতার ক্ষেত্রে যে প্রতিবন্ধী বলাটা এখন যাবে না। তো দেখো তাদের শুধু কেন বলা যাবে না, কারণ তাদের শুধুমাত্র একটা দিকে অক্ষমতা থাকতে পারে, তার বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো সব ঠিক আছে। যেমন একজন বাচ্চা যার চোখে দেখার ক্ষেত্রে সমস্যা আছে, সে কিন্তু ভালো কানে শুনতে পায়, সে ভালো কথাবার্তা বলতে পারে, নিজের ভাষা অন্যকে বোঝাতে পারে, অন্যের ভাষা সে বুঝতে পারে, সে ভালো লিখতে পারে, সে ভালো পড়তে পারে, তার শরীর হাত পা সব কিছু ঠিক আছে। তো তাহলে সেই জন্য তাকে আমি প্রতিবন্ধী বলছি না। তো দেখো এখানে সেটাই বলা হয়েছে বাংলায় করলে। তো তাদের ক্ষেত্রে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে ইভিএসের ভূমিকা কী। তো দেখো টু ইগনোর স্টুডেন্টস উইথ ডিসাবিলিটি, যে বাচ্চার অক্ষমতা রয়েছে তাকে আমরা ইগনোর করব। বি দেখো স্যাগ্রেগেট স্টুডেন্টস উইথ ডিসাবিলিটি, যে বাচ্চার অক্ষমতা রয়েছে তাকে আমরা স্যাগ্রেগেট করবো, অর্থাৎ আলাদা করে দেবো। সি বলছে টু প্রোভাইড ইকুয়াল অপরচুনিটি ফর অল স্টুডেন্ট, কারণ ইনক্লুসিভ এডুকেশন কথার অর্থই হচ্ছে যে একই ছাদের তলায় নিয়মিত যে আমরা যে রেগুলার যে আমরা স্কুলে পড়ছি সেই স্কুলে একই ছাদের তলায় সমস্ত বাচ্চা, নর্মাল বাচ্চা যেমন থাকবে সে তার সাথে কিন্তু ডিসাবিলিটিযুক্ত বাচ্চারাও কিন্তু থাকবে এবং তাদের সবাইকে কিন্তু ইকুয়ালি কিন্তু ট্রিট করা হবে, কাউকে কিন্তু আলাদা করা যাবে না এবং যার যেমন দরকার তাকে সেরকম শিক্ষা প্রোভাইড করা হবে। সেটাই বলা হচ্ছে যে টু প্রোভাইড ইকুয়াল অপরচুনিটিস ফর অল স্টুডেন্ট। আর ডি বলছে দেখো টু ফোকাস অনলি অন থিওরিটিক্যাল নলেজ, শুধুমাত্র থিওরি পড়ি শুধুমাত্র থিওরির ওপরে কিন্তু আমরা ফোকাস করব। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়েছে অপশান সি, কারণ প্রোভাইড ইকুয়াল অপরচুনিটি ফর অল স্টুডেন্ট। 8 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু হাওয়ার্ড গার্নারস মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি হুইচ ইন্টেলিজেন্স ইজ ইনভলভড ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। তো কী বলছে হাওয়ার্ড গার্নার, আমরা জানি তিনি মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা বলেছেন। তিনি বলেছেন বুদ্ধি এক নয়, বুদ্ধি অসংখ্য এবং একটা মানুষের মধ্যে অনেকগুলো বুদ্ধি একসাথে থাকতে পারে এবং সে একটা তার উপর কিন্তু কোনো প্রভাব ফেলবে না। তো দেখো ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা বলছি আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা, ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলছি আন্তঃব্যক্তিক। দেখো দুটি আলাদা বলেছি, আমি একটু ডিফারেন্সটা আমি বলে দিচ্ছি। ইন্টারপার্সোনাল বলতে আমরা কাকে বলবো, একটা হচ্ছে অন্তর্ব্যক্তিক বুদ্ধি এবং আরেকটা হচ্ছে আন্তঃব্যক্তিক বুদ্ধি। তো দেখো এই যে ইন্ট্রাপার্সোনাল যেটাকে আমরা বলছি অন্তঃব্যক্তিক বুদ্ধি, আর এটা কিন্তু ঠিক আছে। তো ইন্ট্রা মানে কি, ইন্ট্রা অর্থাৎ যখন মানুষ নিজের সম্বন্ধে ভাববে, শুধুমাত্র সিঙ্গেল অর্থাৎ নিজেকে নিয়ে ভাববে, অর্থাৎ যেখানে যে ব্যক্তি অর্থাৎ মানুষকে নিজের ক্ষমতা বা দুর্বলতা বলো সেটা নিয়ে সক্ষম, অর্থাৎ নিজেকে বুঝতে, যে ব্যক্তি শুধুমাত্র নিজেকে বুঝতে পারে তো সেটা হয়ে যাবে কিন্তু ইন্ট্রাপার্সোনাল। আর যে ব্যক্তি অন্যকেও বুঝতে পারে, যেমন কাউন্সিলর হতে পারে, যেমন কোনো টিচার হতে পারে, টিচারটা অনেকগুলো বাচ্চার মধ্যে বুঝতে পারবে যে কার মধ্যে কী সমস্যা হচ্ছে, কে কোথায় বুঝতে পারছে না, মুখ চোখ দেখলে কিন্তু
কে পড়া বুঝতে পেরেছে, কে পড়া বুঝতে পারে, টিচার কিন্তু বুঝতে পেরে যায়। তো তাতে যে মানুষ অনেকগুলো মানুষের দুঃখ বলো, আবেগ বলো, যেটাই বলো না কেন, মানুষকে দেখে যে বুঝতে পারে, অন্যকে দেখে বুঝতে পারে, তাকে আমরা বলবো ইন্টারপার্সোনাল। আর যে শুধুমাত্র সিঙ্গেল নিজের সম্বন্ধে যে বলা হচ্ছে, সেটা হচ্ছে যখন নিজের সম্বন্ধে বলা হবে যে বুদ্ধির কথা, তখন সেটা হবে ইন্টারপার্সোনাল। আর অনেকের সম্বন্ধে, একের বেশি সম্বন্ধে বলা হবে, তখন সেটা হবে ইন্টারপার্সোনাল। দেখো, সি হচ্ছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স এবং ডি হচ্ছে বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স বা গতি ও শরীরবৃত্তীয় বুদ্ধি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গার্ডনারের যে মাল্টিপল ইন্টেলিজেন্সের মধ্যে যেটা আমাদের ইভিএসের যে সম্পর্কযুক্ত, বা যেটা বলেছে অ্যাকর্ডিং টু হাওয়ার্ড গার্ডনার মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি ইন হুইচ ইন্টেলিজেন্স ইজ ইনভলভড ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং ন্যাচারাল ওয়ার্ড। ন্যাচারের সাথে যেটা সম্পর্ক সেটা হচ্ছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স বা প্রকৃতিগত যে বুদ্ধি সেটা। 9 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু ভাইগর্সকি হোয়াট ইজ দ্য রোল অফ সোশ্যাল ইন্টারাকশন ইন ইভিএস এডুকেশন। তো ভাইগর্সকির মত অনুযায়ী কিন্তু সোশ্যাল যে ইন্টারাকশন, সামাজিক যে মিথস্ক্রিয়া, একে অপরের সাথে আলাপচারিতা, কথোপকথন, তো ইভিএসে শেখার ক্ষেত্রে কী ভূমিকা পালন করছে? ইট হিন্ড্রেন্স লার্নিং, অর্থাৎ বাধা সৃষ্টি করছে? এটা কখনোই কিন্তু বাধা সৃষ্টি করবে না। বি দেখো, ইট হ্যাজ নো ইম্প্যাক্ট অন লার্নিং, এটা আমাদের শেখার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে না, এটাও হচ্ছে না। সি দেখো, ইট ফেসিলিটেট লার্নিং থ্রু স্ক্যাফোল্ডিং অ্যান্ড কোলাবোরেশন। ডি বলছে ইট অনলি বেনিফিটস ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, তার সাথে কিন্তু অনলিটাও অ্যাড করে দেয়। তো এটা হচ্ছে না। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, যেখানে ইট ফেসিলিটেট করছে, সুবিধা দিচ্ছে লার্নিং থ্রু স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে আমাদের সুবিধা প্রদান করছে, এবং তার সাথে কোলাবোরেশনও করছে। কোলাবোরেশন মানে সহযোগিতা, একে অপরের সাথে সহযোগিতামূলক শিক্ষণ, যেখানে আমরা বন্ধুর থেকে আমরা শিখতে পারি, যেটা পিয়ার লার্নিংয়ের কথা ভাইগর্সকি বলেছেন। স্ক্যাফোল্ডিং কাকে বলবো? স্ক্যাফোল্ডিং হচ্ছে যেখানে একটা বাচ্চা যে কোনো একটা সমস্যায় পড়েছে এবং তাকে সেখান থেকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে টেম্পোরারি হেল্প বা সাময়িক সেই সময়টুকুর জন্য তার তার যেমনভাবে হেল্প দরকার, সেই সময়টুকুর জন্য যে একটুখানি হেল্প করা, যার ফলে কিনা বাচ্চারা তার লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারবে, সেটাকেই বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এবং স্ক্যাফোল্ডিং কে দেবেন? তিনি হচ্ছেন কিন্তু MQ, অর্থাৎ মোর নলেজেবল আদার্স দেবেন, অর্থাৎ সেই ব্যক্তিটি দেবেন যিনি কিন্তু সেই বাচ্চা থেকে একটু বেশি জানবে। সেটা তার বাবা মা হতে পারে, তার বন্ধু হতে পারে, বা তার টিচাররা হতে পারে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়েছে অপশান সি। 10 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ স্কিমা ইন ইভিএস এডুকেশন অ্যাকর্ডিং টু পিঁয়াজে। তো ইভিএস পড়ার ক্ষেত্রে যে স্কিমা, যে কনসেপ্টের কীভাবে সম্পর্কযুক্ত, বা কীভাবে আমরা এই ধারণাটিকে সাথে কাজে লাগাতে পারি। তো দেখো, অর্থাৎ ফিক্সড ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য এনভায়রনমেন্ট। তো স্কিমাটা ফিক্সড মানে স্ট্যাটিক, যাকে কোনো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, এরকম একটা, যেটা কিন্তু আমাদের পরিবেশকে বোঝার ক্ষেত্রে বুঝতে সাহায্য করে। বি দেখো, আর ডাইনামিক মানে চেঞ্জেবল, ডাইনামিক ফ্রেমওয়ার্ক টু আন্ডারস্ট্যান্ড দ্য এনভায়রনমেন্ট, এটা চেঞ্জেবল আমরা একটা জিনিস যেটা আমাদের পরিবেশকে বুঝতে সাহায্য করছে। সি, আর ইরিলেভেন্ট কনসেপ্ট ইন ইভিএস এডুকেশন। এই যে স্কিমা, এটা কিন্তু একটা ইরিলেভেন্ট, এর সাথে কিন্তু যাচ্ছে না, ইভিএসের সাথে ইভিএসের সাথে যাচ্ছে না, এটা অপ্রাসঙ্গিক একটা বিষয়। ডি বলছে আর কনসেপ্ট অনলি অ্যাপ্লিকেবল টু ইন্ডিভিজুয়াল লার্নিং। এই যে স্কিমা, এটা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল, অর্থাৎ একাভাবে বা ব্যক্তিগতভাবে বা স্বতন্ত্রভাবে শেখার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল বা উপযুক্ত। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে সঠিক উত্তর হয়ে আছে অপশান বি। কারণ স্কিমাকে কেন ডাইনামিক বলছি? কারণ স্কিমাকে আমরা চেঞ্জ করতে পারি। কেন চেঞ্জ করতে পারি? কারণ আমরা জানি স্কিমার মধ্যে কী পড়ছে, অ্যাসিমিলেশন পড়ছে এবং অ্যাকোমোডেশন পড়ছে, যেমন আত্মীকরণ বলছে, এবং আরেকটা হচ্ছে কিন্তু সহযোজন বা অভিযোজন, মনে পড়ছে না, একটা হচ্ছে আত্মীকরণ বা অ্যাসিমিলেশন, এবং আরেকটা হচ্ছে অ্যাকোমোডেশন। আত্মীকরণ বা অ্যাসিমিলেশন কাকে বলবো? যেখানে আমার স্কিমার মধ্যে অলরেডি কোনো কিছু রয়েছে, তার সঙ্গে আমি যখন কোনো কিছু ইনফরমেশন অ্যাড করছি। আমি আগে কুকুর দেখেছি, তো কুকুর সম্বন্ধে কোনো একটা ইনফরমেশন আমি পেলাম, সেটা সেই কুকুরের মধ্যে আমি লিখে রাখলাম নতুন স্কিমা হিসাবে। কিন্তু আমি পরে একটা বেড়াল দেখলাম, তো বেড়ালকে দেখার পর কুকুরকে আগে আমি দেখেছি, বেড়ালকে সঙ্গে কুকুর আমি মেলাতে পারছি না। তো কী করবো? বেড়ালের যে ইনফরমেশন সেটা কুকুরের মধ্যে আমি অ্যাড করছি না, আমি আলাদা একটা নতুন স্কিমা হিসাবে আগেটা থেকে চেঞ্জ করে বা নতুন একটা অ্যাডাপ্ট করে আমি কিন্তু নতুন একটা স্কিমা হিসেবে আলাদাভাবে অ্যাড করছি। তো সেটাকেই আমরা বলছি অ্যাকোমোডেশন, অর্থাৎ অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। তো সেজন্যই আমরা বলছি যে এই যে স্কিমার কনসেপ্টটা কিন্তু একটা ডাইনামিক ফ্রেমওয়ার্ক, যেটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টকে বুঝতে কিন্তু সাহায্য করে।
11 নম্বর প্রশ্ন দেখো, ইন এ চাইল্ড সেন্ট্রিক ইভিএস ক্লাসরুম, একটা চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম যেখানে শিশু শিক্ষা কেন্দ্রিক যে ইভিএস এর ক্লাসরুম, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস, মুখ্য কোনটা প্রাইমারিভাবে ফোকাস করা হয় টু টিচ। তো শিশু কেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে কী বলছে, ইভিএস যখন আমরা শেখাচ্ছি এবং সেই ক্লাসটা হচ্ছে কি শিশু কেন্দ্রিক, এবং শ্রেণীকক্ষে শিক্ষকের প্রাথমিক ফোকাস কী হবে, টিচার কোন জায়গাটায় ফোকাস করবে, ফোকাস অফ টিচার হবে, এখানটা আর হবে একটা। দেখো এ টু কমপ্লিট দ্য সিলেবাস অন টাইম, যে সময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাসটাকে কমপ্লিট করে দেওয়া, এটাই টিচার ফোকাস করবেন। বি দেখো টু এনশিওর স্টুডেন্টস মেমোরাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টস, এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টসগুলো রয়েছে, যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে বাচ্চারা মুখস্থ করবে। সি দেখো টু এনকারেজ স্টুডেন্টস টু এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার কনসেপ্ট থ্রু হ্যান্ডস অন অ্যাক্টিভিটি। তো কী বলছে, তো বাচ্চাদেরকে এনকারেজ করবে, উৎসাহ দেবেন টু এক্সপ্লোর করতে, কোনো কিছু খুঁজতে, তারপর অ্যান্ড ডিসকভার কনসেপ্ট হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে, যে হাতে কলমে যে শেখা। তো শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা যেখানে বলতে পারে চাইল্ড সেন্ট্রিক যে এডুকেশন, সেখানে কিন্তু হাতে কলমে শেখার কথা বলা হয়েছে, বাচ্চা লার্নিং বাই ডুইংয়ের মাধ্যমে শিখবে সেটা কথা বলা হয়েছে। তো সেই কথাটা এখানে বলছে। তারপর দেখো ডি টু লেকচার অন এনভায়রনমেন্টাল ইস্যু, এনভায়রনমেন্টাল যে ইস্যুগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, সেগুলো সম্বন্ধে বক্তৃতা দেবেন। তো বা কথাবার্তা আলোচনা করবেন সেই বিষয়টা সম্বন্ধে, কিছু ফ্যাক্টস জাতীয় কিছু কোনো কথা বলবেন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কারণ এটা এনকারেজ করছে কোনো কিছু অন্বেষণ করতে, এক্সপ্লোর করতে, এবং তার সঙ্গে কোনো কিছু ডিসকভার করতে, এবং সেটা কিসের মাধ্যমে হচ্ছে না হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মাধ্যমে হচ্ছে। 12 নম্বর প্রশ্ন দেখো, হাউ ডু স্টুডেন্টস বেনিফিট ফ্রম দ্য প্রজেক্ট মেথড ইন ইভিএস এডুকেশন। তো কী বলছে, হাউ ডু স্টুডেন্টস বাচ্চাটা যখন প্রজেক্ট মেথড করছে ইভিএস এর ক্ষেত্রে, যখন প্রজেক্ট মেথড করছে তখন একটা বাচ্চার বেনিফিট কী হচ্ছে, উপকার, সেখানে কী উপকারিতা কী পাচ্ছে। দেখো বাই অনলি গেনিং নলেজ, শুধুমাত্র সেখান থেকে প্রজেক্ট করার পরে শুধুমাত্র তারা নলেজ গেন করছে। বি বলছে বাই ডেভেলপিং লাইফ স্কিলস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, তাদের যে এনভায়রনমেন্টাল পরিবেশগত যে অ্যাওয়ারনেস, সচেতনতা, এবং তাদের জীবনের সম্পর্কিত যে স্কিল দক্ষতাগুলো রয়েছে সেগুলো ডেভেলপ করছে বা উন্নয়ন ঘটছে বা বিকাশ হচ্ছে। সি দেখো বা ইগনোরিং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যে প্রজেক্ট মেথডের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটাকে কী বলবো, ইগনোর করছে। কারণ আমরা জানি প্রজেক্ট মেথড মানে কি, বাচ্চা হাতে কলমে শিখবে, যেখানে বাচ্চা প্র্যাকটিক্যাল থিওরির সাথে কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কাজ করতে হবে। তো তাই এটা হচ্ছে না, শুধুমাত্র প্র্যাকটিক্যালকে প্র্যাকটিক্যাল ইগনোর করে দিচ্ছে, যেখানে প্র্যাকটিক্যালি কাজ করা দরকার ইভিএসের ক্ষেত্রে। ডি দেখো বাই ফোকাসিং অনলি অন থিওরি, শুধুমাত্র থিওরিকে ফোকাস করছে, তার সঙ্গে অনলিও বা অ্যাড করে দিয়েছে, তো এটা হচ্ছে না। তো আমাদের এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, যেখানে আমাদের ডেভেলপমেন্ট ঘটবে জীবনে, যে আমরা যে দৈনন্দিন জীবনে আমরা যে অভিজ্ঞতাগুলো অর্জন করছি, এবং পরিবেশ সম্বন্ধে যে আমার সচেতনতা হচ্ছে, সচেতনতা বোধ আমাদের মধ্যে জাগছে, সেটাতে আমাদের কী হচ্ছে, উন্নয়ন করতে। অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে টু অ্যাসেস গিফটেড চিলড্রেন ইন ইভিএস। ইভিএসে কী বলে, গিফটেড চিলড্রেন কাকে বলবো, আমি বললাম যে যার আইকিউ হবে 140+ থাকবে, যে ক্রিটিক্যাল থিঙ্কিং করবে, ডাইভার্জেন্ট থিঙ্কিং করবে, যে তার বয়স থেকে একটু বেশি ম্যাচিওর হবে, এবং যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবে। একটা নর্মাল বাচ্চাটা পাচ্ছে, সেখানে গিফটেড চাইল্ড কিন্তু করে দিচ্ছে। এরা খুব কৌতূহলপ্রবণ হয়ে থাকে, এবং এটা যে জায়গায় এরা কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জিং যে কাজগুলো রয়েছে করতে খুব ভালোবাসে, এবং যেই কাজটা তারা ধরে সেই কাজটা যতক্ষণ আর শেষ হয় ততক্ষণ কিন্তু ছাড়ে না। এরকম তাদের বৈশিষ্ট্য আমরা দেখে থাকি। তো গিফটের চাইল্ডের ক্ষেত্রে কী বলছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে কোনটা, তাদেরকে মূল্যায়ন করার ক্ষেত্রে, অ্যাসেস করার ক্ষেত্রে, দেখো অনলি থ্রু রিটেন টেস্ট, শুধুমাত্র রিটেন টেস্টের মাধ্যমে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারবো। বি বলছে থ্রু প্রজেক্ট বেসড অ্যাসেসমেন্ট দ্যাট অ্যালাউ ফর ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, যে প্রজেক্ট বেসড কোনো অ্যাসেসমেন্ট দিলাম, এবং যেটা কী করে তাদের ক্রিয়েটিভিটিকে মান্যতা দিচ্ছে, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিংকে মান্যতা দেবে সেটা। সি দেখো থ্রু ওরাল প্রেজেন্টেশন, শুধুমাত্র ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে তার অনলি আছে, তো এটা তো হচ্ছে না। ডি বলছে থ্রু মাল্টিপাল চয়েসের মাধ্যমে, শুধুমাত্র মাল্টিপাল চয়েসের মাধ্যমে, যখনই গিফটের চাইলে কথা বলতে তাদের সাথে কিন্তু ক্রিয়েটিভিটি অ্যাড থাকবে, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাড থাকবে। তো দেখো এক্ষেত্রে সেজন্য আমাদের সঠিক উত্তর হয়েছে অপশান বি। 14 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ দ্য বটম আপ অ্যাপ্রোচ ইন ইভিএস এডুকেশন। বটম আপ অ্যাপ্রোচ কাকে বলবো, যখন আমরা একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, এবং আর একটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ।
দেখো, তো একটা টপ ডাউন অ্যাপ্রোচ এবং বটম আপ। টপ ডাউন মানে কি, যখন আমরা উপর থেকে নিচের দিকে নামছি, এবং বটম আপ অ্যাপ্রোচ মানে যখন আমরা নিচে থেকে উপর দিকে উঠছি। তো নিচে থেকে উপর থেকে ওঠা, উপর থেকে নিচে থেকে আসা, এর অর্থ কী? দেখো, যখন আমি বটম আপ অ্যাপ্রোচ বলছি, অর্থাৎ প্রথমে বাচ্চাদেরকে আমি কোনো ওয়ার্ড শেখাচ্ছি বা অ্যালফাবেট শেখাচ্ছি, যে ABCD বা অ আ ক খ শেখালাম। তারপর আমি আস্তে আস্তে সেটাকে সেটা এক একটা বর্ণকে জুড়ে আমি শব্দ শেখালাম, তারপর সেন্টেন্স শেখালাম, তারপর এই যে প্যারাগ্রাফ শেখানো, এই যে পর পর উঠে যাচ্ছি একটার পর একটা, সেটা হয়েছে কিন্তু বটম আপ অ্যাপ্রোচ। আর টপ ডাউন অ্যাপ্রোচ, প্রথমে বাচ্চাকে কবিতার সম্বন্ধে বলবো, কোনো একটা কবিতা, ধরো কবিতা বলছি, কবিতা সম্বন্ধে বলে দিলাম, তারপর আস্তে আস্তে সেটাকে আস্তে আস্তে বিশ্লেষণ করে করে আসছি, নিচের দিকে নামছি, তারপর এক একটা শব্দের মানে বলছি, এটা। আর টপ ডাউন হলো। বটম আপ মানে কিন্তু কোনো কবিতা পড়বো, তার আগে কিন্তু বাচ্চাদেরকে আমি বর্ণ শেখাবো, তারপর শব্দ, তারপরে বাক্যতে পরিণত করা, তারপর সেটাকে বিশ্লেষণ করা, এরকমভাবে যাবে। তো দেখো সেখানে কী দিয়েছে, স্টার্টিং উইথ গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যু অ্যান্ড মুভিং টু লোকাল। যে আমরা গ্লোবাল মানে কি, বিশ্ব, তো বিশ্বব্যাপী যে সমস্যাগুলো রয়েছে সেগুলো প্রথমে বাচ্চাদের সামনে তুলে ধরবো, এবং তারপরে বা আমি বলি যে টপ ডাউন মানে যে বড় থেকে ছোটো হয়ে যাওয়া, এবং বটম আপ মানে ছোটো থেকে উপরে যাওয়া। তো সেই রকম, তো 1 নম্বর অপশানস বলছে যে স্টার্টিং উইথ গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যু অ্যান্ড মুভিং টু লোকাল ওয়ান্স। তো প্রথমে আমরা কী করবো, গ্লোবাল মানে বিশ্বব্যাপী যে এনভায়রনমেন্টাল সমস্যাগুলো আছে সেগুলো আগে বাচ্চাদেরকে তুলে ধরবো, এবং তারপরে আমরা আস্তে আস্তে লোকালের দিকে যাব। বি বলছে স্টার্টিং উইথ লোকাল এনভায়রনমেন্টাল ইস্যু অ্যান্ড মুভিং টু গ্লোবাল ওয়ান। বি বলছে যে আমরা কী করবো, লোকাল এনভায়রনমেন্টের সাথে লোকাল এনভায়রনমেন্টাল যে ইস্যুগুলো রয়েছে, স্থানীয় যেগুলো রয়েছে সেগুলো কথা আগে বলবো, তারপরে আমরা গ্লোবালের দিকে যাব। সি বলছে ফোকাসিং অনলি অন ইন্ডিভিজুয়াল অ্যাকশনস অ্যান্ড ইগনোরিং কমিউনিটি ইনভলভ। তো কী বলছে, শুধুমাত্র যে ইন্ডিভিজুয়াল আলাদা ব্যক্তিগতভাবে যে কার্য অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোর উপরে মনোনিবেশ করব, বা আমরা ফোকাস করব, অ্যান্ড ইগনোরিং কমিউনিটি ইনভলভমেন্ট, এবং সেখানে সম্প্রদায়গতভাবে বা কমিউনিটি যে ইনভলভমেন্ট রয়েছে সেটাকে আমরা পুরোপুরি উপেক্ষা করব। ডি বলছে ইগনোরিং এনভায়রনমেন্টাল ইস্যুজ অ্যান্ড ফোকাসিং অন থিওরিটিক্যাল নলেজ। তো কী বলছে, ডি বলছে যে আমাদের যে এনভায়রনমেন্টাল ইস্যু রয়েছে সেগুলো ইগনোর করব এবং ফোকাস করব শুধুমাত্র থিওরিটিক্যাল ইস্যু। তো বটম আপ অ্যাপ্রোচ মানে হচ্ছে প্রথমে আমরা ছোটো থেকে আমরা বড় যাব, আর টপ ডাউন মানে যে বড়ো থেকে আমরা ছোটোর দিকে আসবো। তো আমাদের অপশানস বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। কীভাবে হচ্ছে না, প্রথমে লোকাল অর্থাৎ আমাদের স্থানীয়, আমাদের ঘরোয়াভাবে বা আমাদের আশেপাশের সম্বন্ধে এনভায়রনমেন্টাল যে সমস্যাগুলো রয়েছে আমাদের চারপাশে সেগুলো সম্বন্ধে আগে আমরা জানবো, তারপর আমরা মুভ করব বিশ্বব্যাপী যে আমাদের যে চারিদিকে যে আমাদের স্থানের বাইরে, অর্থাৎ আমাদের যে আমি যে জায়গায় থাকছি তার বাইরে যে এলাকাগুলো রয়েছে সেই বিশ্বব্যাপী এলাকার দিকে, বা যে সমস্যাগুলো রয়েছে এনভায়রনমেন্টাল ইস্যুকে কেন্দ্র করে সেই সমস্যা দিকে আমরা এগিয়ে যাব। দেখো, আমরা চলে এসেছি লাস্ট প্রশ্ন, অর্থাৎ 15 নম্বর প্রশ্ন। হাউ ক্যান ইভিএস এডুকেশন বি অ্যাডপ্টেড টু মিট দ্য নিডস অফ স্টুডেন্টস উইথ ডিফারেন্ট অ্যাবিলিটিস। কী বলছে, কীভাবে ইভিএস শিক্ষাকে বিভিন্ন যোগ্যতা সম্পন্ন, ডিফারেন্ট অ্যাবিলিটি মানে এক একটা বাচ্চা এক এক রকমের, তো শিক্ষার্থীদের চাহিদা মেটাবো কীভাবে, বাই প্রোভাইডিং আইডেন্টিক্যাল এলিমেন্টস ফর অল স্টুডেন্ট। আইডেন্টিক্যাল কী বলছে, সকল শিক্ষার্থীদের অভিন্ন কার্যক্রম প্রদান করে। বাই প্রোভাইডিং অ্যাক্টিভিটিস দ্যাট ক্যাটার টু ইন্ডিভিজুয়াল নিডস অ্যান্ড অ্যাবিলিটিস। আইডেন্টিক্যাল মানে কি, একই রকমের অর্থাৎ ভিন্ন নয়, এরকম একই রকমের কোনো জিনিস দিয়ে বাচ্চাদেরকে অ্যাক্টিভিটিস করবো, কারণ আমরা জানি একই রকমভাবে কিন্তু সব বাচ্চা একই রকমই হয় না। কোনো বাচ্চা নেওয়ার ক্ষমতা 50% থাকতো, কোনো বাচ্চা নেওয়ার ক্ষমতা থাকে 80%, কোনো বাচ্চা নেওয়ার ক্ষমতা থাকে 30%। তো যে বাচ্চা যেমন নিজ সেই অনুযায়ী আমরা পড়বো। তো আইডেন্টিক্যাল অ্যাক্টিভিটিস তো হবে না এখানে উত্তর। সেই দেখো, বাই ইগনোরিং স্টুডেন্টস উইথ ডিসাবিলিটি, বাচ্চাদের যে ডিসাবিলিটিসগুলো রয়েছে, অক্ষমতাগুলো রয়েছে সেগুলোকে আমরা টোটালি ইগনোর করব। ডি বলছে বাই ফোকাসিং অনলি অন অ্যাবেল বডি স্টুডেন্ট। অ্যাবেল বডি মানে কি, সক্ষম, ডিসাবেল মানে অক্ষম, অ্যাবেল মানে সক্ষম। তো শুধুমাত্র যাদের সক্ষমতা রয়েছে বা নর্মাল যে বাচ্চা, শুধুমাত্র তাদের ওপরেই কিন্তু আমরা ফোকাস করব। তো এটাও হবে না, কারণ হ্যাঁ, আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা এখানে সবাইকে মান্যতা দেওয়ার কথা বলছে, সবাইকে ইকুয়াল অপরচুনিটি দেওয়ার কথা বলছে। তো আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশানস বি, অর্থাৎ বাই প্রোভাইডিং অ্যাক্টিভিটিস দ্যাট ক্যাটার টু ইন্ডিভিজুয়াল নিডস অ্যান্ড অ্যাবিলিটিস। দেখো, আমি এখানে কোন প্রশ্নে কোনটা উত্তর হবে তোমরা দেখে নিতে পারো। নিজেরা প্রথমে চেষ্টা করবে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছ, আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো যে আমাদের 15-15 মধ্যে 15টি আমরা পেডাগোগি যে প্রশ্ন আমরা উত্তর দিতে পারছি কিনা বা আনসার করতে পারছি কিনা, এবং তারপর তোমরা এখানে এসে চেক করতে পারো কার কতগুলো ঠিক হলো। তো সবার শেষে ধন্যবাদ। যদি আমার সেশনটি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, পারলে সাবস্ক্রাইব করো, এবং যদি আরও একটু ভালো লেগে থাকে তো একটু লাইক করে দিও। তো আজকের আলোচনা আমি এখানে শেষ করব। ধন্যবাদ।